বাংলাদেশের রাজনীতি কি তাহলে নতুন কোনো দিকে মোড় নিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মাথাতেই ঘুরছে। চলুন আজ এই গভীর প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আসলে এই প্রশ্নটাকে ঘিরেই কিন্তু আজকের পুরো আলোচনাটা। কারণ রিসেন্ট ঘটনাগুলো দেখে মনে হচ্ছে পুরনো যে হিসাব নিকাশগুলো ছিল সেগুলো হয়তো আর আগের মতো কাজ করছে না। তো সবার আগে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো দেশের অন্যতম প্রধান দুটো বিরোধী শক্তি মানে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যকার সম্পর্ক। বিএনপি আর জামায়াতের সম্পর্কটা এখন আর আগের মতো সহজ সরল নেই। এটা এখন অনেক বেশি জটিল, কৌশলগত আর বহুস্তর বিশিষ্ট একটা সম্পর্কে পরিণত হয়েছে। মানে হচ্ছে পর্দার আড়ালে এমন অনেক কিছু ঘটছে যা হয়তো বাইরে থেকে সহজে বোঝা যাচ্ছে না। একদিকে যেমন জোটের রাজনীতি আছে, তেমনি ক্ষমতার হিসাব নিকাশ আর নিজেদের আলাদা অস্তিত্ব টিকিয়ে রাখার একটা লড়াইও কিন্তু চলছে। একদিকে যেমন ওদের রাজনৈতিক ঐক্যের একটা লম্বা ইতিহাস আছে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু আদর্শের ফারাক আর ক্ষমতার নতুন সব হিসাব নিকাশও বড় হয়ে উঠছে। এই টানাপোড়েনটাই তাদের সম্পর্কটাকে একটা নতুন অনিশ্চিত দিকে নিয়ে যাচ্ছে, যা বিরোধী রাজনীতির ভবিষ্যৎ পথটা ঠিক করে দিতে পারে। আচ্ছা, এবার এমন একটা দিকে নজর ফেরানো যাক যেটা নিয়ে খুব একটা খোলাখুলি কথা হয় না, কিন্তু এর প্রভাবটা বেশ গভীর। আর সেটা হলো জামায়াতের সাংগঠনিক পরিবর্তন। বিভিন্ন সূত্রে এই পরিবর্তনকে বলছে একটি নীরব বিপ্লব। কিন্তু ঠিক কী এই বিপ্লব? মানেটা কি এর? এই নীরব বিপ্লব বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? আচ্ছা, একটা বড় উদাহরণ দেই। সাম্প্রতিক সমাবেশগুলোতে নারী কর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো বেড়েছে। এটা কিন্তু শুধু তাদের সাংগঠনিক শক্তি দেখাচ্ছে না, বরং এর পেছনে আরও গভীর কোনো কৌশল থাকতে পারে। যেমন ধরুন, সমাজে দলটার গ্রহণযোগ্যতা বাড়ানো বা নিজেদের জনভিত্তিকে আরও বড় করার একটা চেষ্টা। এটা তাদের ইমেজ পরিবর্তনের একটা সচেতন প্রচেষ্টা হওয়াই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো নিজেদের হিসাব নিকাশের বাইরেও কিন্তু আরও বড় একটা ব্যাপার আছে, আর সেটা হলো সাধারণ মানুষ কি ভাবছে, তাদের কাছে রাজনীতির মানেটা ঠিক কী। কারণটা খুব সোজা। সাধারণ মানুষের কাছে রাজনীতি তো শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা না, তাই না? এটা তাদের প্রতিদিনের জীবনের সাথে সরাসরি জড়িত। দেশের নিরাপত্তা, পরিবারের স্থিতিশীলতা আর ঠিকঠাক সরকারি সেবা পাওয়া এখন কিন্তু এগুলোই মানুষের কাছে সবচেয়ে জরুরি। আর রাজনৈতিক দলগুলো যখন এই বেসিক চাহিদাগুলোই মেটাতে পারে না, তখনই কিন্তু আস্থার সংকট তৈরি হয়। আর এই সংকটই নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে। আর ঠিক এই জায়গাটা থেকে কিন্তু মানুষ এখন পুরনো ধাঁচের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা এমন কাউকে খুঁজছে যারা এই দরকারগুলো পূরণ করতে পারবে। তো এই যে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, সেটা পূরণ করতে কারা এগিয়ে আসবে, সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা, সবশেষে এমন কিছু দিকের কথা বলা যাক যা সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়, মানে বিরোধী রাজনীতির ভেতরের খবর। ভেতরের খবর বলছে বিরোধী শিবিরের মধ্যেই নাকি অভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে। শুধু এটাই না, বিভিন্ন দলের মধ্যে এক ধরনের কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে। মানে বাইরে থেকে হয়তো মনে হচ্ছে তারা দূরে, কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগটা হয়তো ঠিকই আছে। আর এই সব কিছু মিলিয়েই বিরোধী রাজনীতির ভেতরে একটা নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, যা তাদের জোটের ভবিষ্যৎকে আরও বেশি অনিশ্চিত করে তুলছে। তাহলে পুরো বিষয়টা যদি একবারে দেখি, কি দাঁড়াচ্ছে? একদিকে একটা জটিল জোট যেটা বেশ চাপের মুখে আছে, আর অন্যদিকে একটা দলের সামাজিক ভিত্তিতে চলছে একরকম নীরব বিপ্লব। জনাস্থাও ঝুঁকে পড়ছে একদম সাধারণ প্রতিদিনের প্রয়োজনের দিকে। আর এর মধ্যেই বিরোধী শিবিরের ভেতরের ফাটলগুলো বেশ স্পষ্ট হয়ে উঠছে। দেখুন, এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো পক্ষ নেওয়া নয়, বরং যা ঘটছে সেই বাস্তবতাকে নিরপেক্ষভাবে বোঝার একটা চেষ্টা করা। তো এই যে নতুন একটা রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, এটা বাংলাদেশের ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? ক্ষমতার সমীকরণ কি আসলেই বদলে যাবে, নাকি পুরনো শক্তিগুলোই নতুন চেহারায় ফিরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর তো সময়ই দেবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি সম্ভবত বেশ রোমাঞ্চকর একটা পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছে।